নমস্কার। শুভ সন্ধ্যা সকলকে। আজ সোমবার আমরা যথারীতি একটি নতুন পর্ব নিয়ে ফিরে এসেছি। বিনিয়োগে বশত লক্ষিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তার আগে স্বাগত জানাবো কৌশিক ঘোষ স্যারকে। স্যার, আপনাকে নমস্কার। আমাদের সাথে অনেক অনেক স্বাগত। নমস্কার। আহ, আজকে যথারীতি আমরা আরেকটি নতুন পর্ব নিয়ে ফিরেছি এবং আজকের বিষয়টা প্রথাগতভাবে আমরা যেরকম ভাবে কখনোই কোনো ফান্ড সম্পর্কে আহ, তথ্য দিই না। তথ্য দিই না মানে সেই অর্থে তথ্য নয়, মানে সেবির নির্দেশিকা আছে। আমরা স্পেসিফিক্যালি মানে কোনো নির্দিষ্ট করে কোনো ফান্ডের নাম বা কোনো শেয়ারের নাম আমরা উল্লেখ করতে পারি না কোনো অনুষ্ঠানে। তাই আমরা সেবির সমস্ত যে নির্দেশিকাগুলো আছে সেগুলোকে অবশ্যই আমরা মান্যতা দেব এবং আমরা সেই অনুযায়ী আমরা কাজ করি। কিন্তু তারপরেও আমরা যে প্রত্যেক সপ্তাহে যে নির্যাস আমাদের পর্ব থেকে বেরিয়ে আসে, আমার মনে হয় তাতে সাধারণ বিনিয়োগকারীদের যথেষ্ট উপকারী হয়। এবং তারপরেও যদি কোনো রকম আপনাদের কোনো প্রশ্ন বা কিছু থাকে আমাদের অবশ্যই করতে পারেন। আমরা যথাসম্ভব তার উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আপনারা যদি সরাসরি কৌশিক ঘোষ স্যারের সঙ্গে যোগাযোগ করতে চান, আপনাদের স্ক্রিনের নিচে ঠিক দেখবেন নাম্বার এবং যোগাযোগ করার সমস্ত কিছু দেওয়া রইল। তাহলে আমরা পর্ব এবার শুরু করছি। তো আজকের পর্বটা আমরা বেসিক্যালি রিস্ক প্রোফাইলিং নিয়ে একটি আমরা পর্ব করেছিলাম। আপনারা যদি 3-4টে পর্ব একটু পিছিয়ে যান, তাহলে আপনাদের হয়তো মনে পড়বে আবার নতুন করে যে রিস্ক প্রোফাইলিং কি এবং কেন তা গুরুত্বপূর্ণ, কিভাবে আপনি বাস্তবসম্মতভাবে সেটা আপনার পোর্টফোলিওতে সেটা আপনি ইনকর্পোরেট করতে পারেন, সে সম্পর্কে আমরা সবিস্তার আলোচনা করেছিলাম। আজকে রিস্ক প্রোফাইলিং হওয়ার পরে কিভাবে, কোন অনুপাতে আপনি আপনার অ্যাসেটটাকে ভাঙবেন, কিভাবে ভাঙা উচিত, সেই বিষয়ে আমরা আলোচনা করব। স্যার, আপনি যদি একটুখানি এই বিষয়ে আলোকপাত করতে পারেন। 26 নম্বর পর্বে আমরা রিস্ক প্রোফাইলিং কি করে করতে হয়, প্রথম রিস্ক প্রোফাইলিং কেন গুরুত্বপূর্ণ এবং রিস্ক প্রোফাইলিং কিভাবে করতে হয় সেটা দেখিয়েছিলাম। হুম। এবার আজকের পর্বে যেটা আমরা বিস্তারিতভাবে আলোচনা করব সেটা হচ্ছে, ওর তো রিস্ক প্রোফাইল হলো। এবার রিস্ক প্রোফাইল হওয়ার পর তারপর কি করি হুম। আমি বিনিয়োগকারী বা আমি ডিস্ট্রিবিউটর। হুম। রিস্ক প্রোফাইল হলো করার পর আমি কি করি, হুম। এই পর্বটা হচ্ছে সেটা। তো হুম। আমি শুরু করার আগে আমি আমার দাবির ত্যাগগুলো একটু বলে দিই। নিয়ম অনুসারে মিউচুয়াল ফান্ড বিনিয়োগ মার্কেটের মানে বাজার ঝুঁকি সাপেক্ষ। হুম। আপনারা স্কিম প্রসপেক্টাস স্কিম ডকুমেন্ট দেখেই আপনি বিনিয়োগ করবেন। আর আগে যেরকম রিটার্ন এসছে সেটা কিন্তু ভবিষ্যতের রিটার্নের কোনো গ্যারান্টি নয়। ঠিক। এবার আমি শুরু করছি কেন এই পর্বটা। এটা 30 নম্বর পর্ব কেন। দেখুন, বিগত 2-3 সপ্তাহে আমি অনেক বিনিয়োগকারীকে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে সাহায্য করেছি, মানে তারা আমার ক্লায়েন্ট। এবার যথাযথভাবেই আহ, আগে আমাকে রিস্ক প্রোফাইলিং করতে হয় সবার। এবং রিস্ক প্রোফাইলিং যখনই করছি আমি একটা জিনিস দেখলাম, বয় নিরপেক্ষে এবং আয় নিরপেক্ষে তাদের সবারই মোটামুটি মডারেট রিস্ক প্রোফাইল আসছে। এবং আমি তাই জন্য কি করি, দুটো কমপক্ষে দুটো রিস্ক প্রোফাইলিং করাই, মানে দুটো হুম। মিউচুয়াল ফান্ড ওয়েবসাইটে আমি দুটো রিস্ক প্রোফাইলিং করাই, যাতে তাতে আপনার ভুল নাও, ভুল হতেই পারে আর কি, মানে ওই হুম। প্রশ্নের উত্তরটা ওইরকম হতে পারে। এবার আমি দেখলাম যে সবারই প্রায় মডারেট আসছে, সবারই হুম। প্রায় নয়, সবারই মডারেট আসছে। আমি ভাবলাম যে আচ্ছা, মডারেট আসছে, কিন্তু দেখুন এই একটা জিনিস আছে, রিস্ক প্রোফাইলিংটা অনেক দশক ধরে আন্তর্জাতিক পর্যায়ে কিন্তু এটা ব্যবহৃত। তাই হুম। এটা কিন্তু খুব কাজের এটা, রিস্ক প্রোফাইলটা। এবং এটা আপনার মনের প্রতিফলন। আপনার মনে যে আপনার অর্থের সাথে যে দ্বন্দ্ব চলে বা অর্থের সাথে যে সম্পর্ক, সেটার প্রতিফলন হচ্ছে রিস্ক প্রোফাইল। তো ভালো, এবার রিস্ক প্রোফাইল হচ্ছে মডারেট। মডারেটে কি বলে, মডারেটে বলে 45% ইকুইটি, 45% ডেট, আর 10% গোল্ড। হুম। আমি যখনই প্রপোজাল দিচ্ছি যে এই হচ্ছে আপনার অ্যালোকেশন, তখনই বিনিয়োগকারী যারা আছেন তাদের প্রশ্ন হচ্ছে, আচ্ছা এটা ঠিক আছে, কিন্তু এটাই কি ভালো রিটার্ন আসবে? এক। দ্বিতীয় হচ্ছে, আচ্ছা এত ডেট রেখে তাহলে তো আমি মিউচুয়াল ফান্ডে করছি কেন, তাই না? হুম। স্বভাবতই প্রশ্ন আসে। তো প্রথমেই বলি, আমার প্রথম প্রশ্নের উত্তর খুব সহজ। দেখুন, কোনো গ্যারেন্টি নেই কোনো রিটার্নের। আপনি আজকে ভাবছেন যে ইকুইটি করে অনেক রিটার্ন পাবেন, বিগত 1 বছরে অনেকেই কিন্তু এফডির চেয়ে কম রিটার্ন পেয়েছে। একদমই। এটা সবাই জানে। তাই না? ইকুইটিতে রিটার্ন কিন্তু নিশ্চিত নয়ই নয়, সোনাতেও রিটার্ন নিশ্চিত নয়।
হুম। বাকি রইল ডেট, মোটামুটি নিশ্চিত আমি বলবো। ঠিক আছে, এবার দ্বিতীয় প্রশ্নের উত্তর হচ্ছে, আপনি বেশি রিটার্ন চাইছেন যেটা, সেটা কিন্তু পাস্ট পারফরমেন্সের ভিত্তিতে, আগে কি হয়েছে তার ভিত্তিতে। এবার সমস্যাটা কি হয়েছে, বিগত 5 বছরে ইকুইটি মার্কেট এত রিটার্ন দিয়েছে যে সবাই অনুমান করছেন যে ভবিষ্যতেও এত রিটার্ন দেবে। এর আগেও কিন্তু একটা পর্বে আমি দেখিয়েছি যে আপনার কিন্তু গড়ে সেই একই জায়গায় ফিরে আসে কিন্তু মার্কেট রিটার্ন। একই জায়গায় ফিরে আসতে হবে, হ্যাঁ ঠিক। আপনি 2-3 বছরে ধরে নিন 30% রিটার্ন পেলেন, পরের দেখবেন 2-3 বছরে কিন্তু সেই রিটার্নটা 10% হলো। মানে আখেরে 5-6 বছরে আপনার ওই সেই চক্রবৃদ্ধি 15%, 14%-এই ফিরে আসে। ফিরে আসে। তো মার্কেটের নিয়ম, এটা কোনো ইয়ে নয় যে মানে চক্রান্ত নয়, মানে যদি হুম। আমি শব্দটা ব্যবহার করতে পারি। তো যাই হোক, তারপর আমি আমি নিজে ভাবলাম যে এটা তো একই প্রশ্ন আসছে সব বিনিয়োগকারীদের থেকে, এটা কিভাবে আমি উত্তরটা, এটা কিভাবে এটা আমি সদুত্তর দিতে পারি। এমন ভাবে দেখুন, নিয়ম কি বলে, রিস্ক প্রোফাইল অনুযায়ী পোর্টফোলিও সাজেস্ট করা, এবং বিনিয়োগকারী ওটা যাচাই করে বলতেই পারেন না আমার এটা পছন্দ না, আমার অন্য একটা দিন। এবং সেটা কিন্তু বিনিয়োগকারী ডিস্ট্রিবিউট বলে দেবে মেইলে যে আপনি এটা বলেছিলেন, আমি এটা না করে এটা করছি, হয়ে গেল। কিন্তু সমস্যাটা কি জানেন তো, 1 বছর পর ধরে নিন বিনিয়োগকারী যেটা নির্ণয় করলেন সেটা রিটার্ন ভালো এলো না, তার মনে দ্বন্দ্ব এলো, তখন কিন্তু বিনিয়োগকারী মনে রাখবেন না যে উনি নিজেই কিন্তু এই পদক্ষেপটা নিয়েছিলেন। হুম। এবং আমি তো ওনাকে মেল দেখাতে পারবো না যে আপনি তো লিখেছিলেন, মানে সেটা হুম। তো হুম। ওনাকে কোনো সাহায্য করবে না, তাই না? তো আমি ভাবছি যে কিভাবে দেখানো যায় যে দেখুন মডারেট কিন্তু, আসলে নামটা মডারেট, কিন্তু খুব একটা যে খারাপ রিটার্ন আসবে তা নয়। হ্যাঁ, আপনি যেটা ভাবছেন নাম শুনে, এবার মডারেটের জায়গায় যদি ব্যালেন্সড করি নামটা, তাহলে কি আপনার মনে অন্য কিছু হবে, সেটা আমি জানি হুম। না। তো তাই জন্য আমি চট করে একটা ছোট্ট একটা আহ, মানে ক্যালকুলেশন করলাম, এবং সেটা আমি এখন স্ক্রিনে দেখাচ্ছি। দেখলেই কিন্তু সবাই বুঝে যাবেন যে আমি কি বলছি। এবার দেখুন, প্রথম কলাম হচ্ছে অ্যাসেট ক্লাস, ডেট, হুম। ইকুইটি, গোল্ড। হুম। আচ্ছা, সেকেন্ড কলাম হচ্ছে চক্রবৃদ্ধি, 10 বছর হুম। চক্রবৃদ্ধি এই অ্যাসেট ক্লাসগুলোর অ্যাভারেজ রিটার্ন কত এসছে। হুম। এবং সেই রিটার্ন নেওয়ার জন্য আমি কি দেখেছি, ডেটে আমি ফ্লোটার ফান্ড ধরেছি। ডেটে অনেক রকম আছে আপনার, ডাইনামিক বন্ড আছে, বন্ড কর্পোরেট বন্ড আছে, লং ডিউরেশন, শর্ট ডিউরেশন, মিডিয়াম ডিউরেশন, গিল্ড, অনেক কিছু আছে। কিন্তু সবগুলোর মানে অত কমপ্লিকেটেড যায়নি, আমি একটু খুব সিম্পল হয়ে গেছি, যেখানে ফ্লোটার ফান্ড বলে, যেটা হচ্ছে ইন্টারেস্ট রেট যেরকম ভাবে উপর নিচ হয় সেই অনুযায়ী ওই ফান্ডের রিটার্ন আসে। ঠিক আছে, তো ওটাকে ফ্লোটার ফান্ড ওটার নাম, ওটা নিয়েছি। ইকুইটিতে আমি সূচক নিয়েছি, আমি কোনো ফান্ড নিইনি। আমি নিফটি 500 টোটাল রিটার্ন ইন্ডেক্সটা নিয়েছি, হুম। মোটামুটি পুরো মার্কেটই কভার করে দেবে। আর গোল্ডে একটা মিউচুয়াল ফান্ড নিয়েছি, যে কোনো একটা মিউচুয়াল ফান্ড, যেটা গোল্ড সেভিংস ফান্ড, যেটা 10 বছরের ওপর পুরনো, সেটাই নিয়েছি। এবার দেখুন 10 বছরের সিএজিআর মানে চক্রবৃদ্ধি হার 7%, 15%, 15%। এবং অ্যাসেট অ্যালোকেশন অনুযায়ী কনজারভেটিভ, মডারেট, অ্যাগ্রেসিভ তিনটেরই আমি দিয়েছি। মডারেটের মধ্যে আসছে ডেট আর ইকুইটি দুটোই 45%, এবং সোনা হচ্ছে 10%। হুম। তো এবার এই পোর্টফোলিওতে, এই হিসাবে, এদের যে চক্রবৃদ্ধি রিটার্ন এসছে সেই হিসাবে আপনার পোর্টফোলিও রিটার্ন কত হবে, এটা ওয়েটেড অ্যাভারেজ, কেন খুব সহজ গণিত এটা। তো আপনার কনজারভেটিভে আসবে 9%, মডারেটে আসবে 11.5 প্রায়, আর অ্যাগ্রেসিভে 13.8, ধরে নিন 14। 14 কাছাকাছি। এবার এটা তো রিটার্ন, কিন্তু আসলে কি এই রিটার্ন মানেটা কি? সহজ জিনিস হচ্ছে, আপনার পুঁজি যেটা বিনিয়োগ করেছেন সেটা দ্বিগুণ কত বছরে হবে। কনজারভেটিভে হবে 8 বছরে, হুম। মডারেট হবে 6.5 বছরে, এবং অ্যাগ্রেসিভ হবে 5.5 বছরে। তার মানে মডারেট আর অ্যাগ্রেসিভের মধ্যে ডবল হওয়ার কিন্তু, দ্বিগুণ হওয়ার 1 বছরের তফাৎ। 1 বছরের পার্থক্য। তো আমার প্রশ্ন থাকবে, দাদা আপনি বা দিদি, আপনি যদি, আপনার রিস্ক প্রোফাইল যদি মডারেট হয়, আপনি অ্যাগ্রেসিভ করবেন, এতে আপনার কত, আপনার লোকসান হবে, কত ক্ষতি হবে, বরঞ্চ আপনি মনের শান্তিটা বজায় রাখবেন, তাই না? আমরা তো বিগত 1 বছরে দেখেছি যেখানে স্টক মার্কেট রিটার্ন এফডির চেয়ে কম। এই এক হুম। বছর অনেক বিনিয়োগকারীর জন্য কিন্তু ব্লাড প্রেশার তাদের বেড়ে গেছে, যে আমি বিনিয়োগ করেছি কিছুই হচ্ছে না, এই এফডিতে যদি রাখতাম, তাই না? বিনিয়োগের প্রথম নিয়ম হচ্ছে, নিয়মটা
নিয়ম লিখবেন, নিয়ম মানবেন, সেই অনুযায়ী দীর্ঘকালের জন্য ওই একই নিয়ম পালন করবেন, তাতেই কিন্তু আপনার বিনিয়োগের সাফল্য আসবে। এবার অনেকেই বলতে পারে আপনি তো 10 বছর চক্রবৃদ্ধি নিয়েছেন, বিগত 5 বছরে তো মার্কেট অনেক ভালো রিটার্ন দিয়েছে। হুম। একটা জিনিস এই ক্ষেত্রে বলে রাখি, হ্যাঁ আপনি যেটা বলছেন, আপনারা যেটা বলছেন সেটা ঠিক, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, মার্কেটে কিন্তু লং টার্ম সিএজিআর সেই গড়ে হরে গড়ে সেই একই জায়গায় ফিরে আসে। আপনি হুম। দেখবেন 3 বছরে মার্কেট হয়তো 20%, 30% সিএজিআর এ বাড়লো, তার আগামী 2-3 বছরে দেখবেন সেই 10% বা 0% বা নেগেটিভে এক এক বছর নেমে এলো। দেখবেন 5 বছর 6 বছরের সিএজিআর কিন্তু হরে ঘরে সেই 15-16%-এ চলে এলো, না 14%। তার মানে এই নয় যে বিগত 3 বছর হয়েছে খুব ভালো রিটার্ন দিচ্ছে, আগামী দিয়েছে না, কোনোদিনই সেটা আপনার অনুমান করা উচিতই নয়, কারোরই উচিত নয়। এটা কিন্তু ভুল অনুমান। তো এবার আমি যদি 5 বছর দেখি, কারণ বিগত 5 বছরের রিটার্ন অনেক ভালো এসছে, আমরা সবাই জানি, করোনার পর। 5 বছরে এবার ওই একই ফ্লোটার ফান্ড কিন্তু আপনার রিটার্ন দিয়েছে 6%, যেটা হুম। 10 বছরে 7% ছিল, 5 বছরে 6% হয়েছে। প্রধান কারণ হচ্ছে ইন্টারেস্ট রেট কমেছে, হুম। যেখানে বেড়েছিল এখন কমেছে। আরো কমবে ভবিষ্যতে। কমতে পারে, কমবে, কেউ জানে না। দেখুন, অনেক কিছু ইন্টারেস্ট সেটাও রেট ঠিক, করার কেউ জন্য অনেক জানে কিছু না আছে, হয়তো। আমরা জানি না। তবে দেখো, সম্ভাবনা আছে কমার, আর কি হচ্ছে ব্যাপার। আমি তথ্য দিয়ে কথা বলছি হুম। যে হুম। এখন বিগত 5 বছরে সিএজির হচ্ছে 6%, তার মানে হুম। আমার ডেট ফান্ডে আমার রিটার্ন কমে গেছে। হুম। ইকুইটিতে কিন্তু 15-র জায়গায় 19% হয়েছে। হুম। আর গোল্ড, মানে গোল্ড সেভিংস ফান্ড, সেটা 15-র জায়গায় 18% হয়েছে। হুম। এবার সেই একই অ্যাসেট অ্যালোকেশন, কনজারভেটিভ, মডারেট আর অ্যাগ্রেসিভে আপনি যদি পোর্টফোলিও রিটার্ন দেখেন, তাহলে কনজারভেটিভে একটু ফারাক হয়েছে, একটু পার্থক্য হয়েছে, একটু বেড়েছে, 9.5 ধরে নিন। হুম। আহ মডারেটে আপনার সেই 11.5 থেকে 13.5 মানে হয়েছে পার্সেন্টেজ। 1.75 বেড়েছে মোটামুটি। হ্যাঁ। আর অ্যাগ্রেসিভে প্রায় 14 থেকে 17 হয়েছে। হুম। কিন্তু সেটার বাস্তব যদি বলি যে এটার মানেটা কি, তাহলে আপনার পুঁজি যেটা বিনিয়োগ করেছেন সেটা আপনার দ্বিগুণ কত বছর হচ্ছে। কনজারভেটিভ কিন্তু 8 বছরই থেকে যাচ্ছে, হুম। মডারেট 6.5 বছরের জায়গায় 5.5 বছর হচ্ছে, আর অ্যাগ্রেসিভ 5.5 বছরের জায়গায় 4.5 বছর সাড়ে হচ্ছে। 4 বছর হয়ে যাচ্ছে। পার্থক্য মডারেট আর অ্যাগ্রেসিভ কিন্তু এক সেই এক বছরই। বছরই রইলো। তো আমি এটা বলবো যে দেখুন, আপনার মনে হচ্ছে আপনি রিটার্ন কম পাচ্ছেন, হ্যাঁ নিশ্চয়ই কম পাচ্ছেন, এটা 13.5 আর ওটা 17, তাই না? কিন্তু আপনার দ্বিগুণ, যে কত বছরে দ্বিগুণ হবে এই হারে, সেটা তো 1 বছরের পার্থক্য। সেই হুম। 1 বছরের পার্থক্যের জন্য আপনি মধ্যেখানে যে সফরটা আছে, যে 4-5 বছর অতিক্রম করবেন, সেটাই যে মার্কেটের ওপর নিচ হবে, সেটা কি আপনি হুম। হজম করতে পারবেন? সেটা আপনি নিজেকে জিজ্ঞেস করে নিন। আপনার রিস্ক প্রোফাইল যদি বলে মডারেট, তার মানে বলছে আপনি কিন্তু হজম করতে পারবেন না বেশি উপর নিচ। এবং আপনি আপনার মনের বিরুদ্ধে কিন্তু যাবেন যদি আপনি বলেন আমার প্রোফাইল মডারেট কিন্তু আমি চাই অ্যাগ্রেসিভ। দেখুন, সবাই রিটার্ন বেশি চায়, কেউ কম চায় না। সে কনজারভেটিভও যদি বলি, কনজারভেটিভকে সে বলবে আমার কিন্তু কনজারভেটিভ, আমি কিছু নিচে যাবে না কিন্তু আমার ভালো রিটার্ন চাই, তাই না? রিটার্ন সবাই ভালো চায়। তো এই জন্য দেখুন, পার্থক্য, আমি এবার শেয়ারিংটা বন্ধ করছি, পার্থক্য হুম। কিন্তু মডারেট আর অ্যাগ্রেসিভের খালি 1 বছর। ঠিক। আপনাকে ভাবতে হবে সেই 1 বছর কমানোর জন্য আপনি আপনার মনের ওপর কত চাপ দেবেন। ঠিক। এবার আরেকটা কথা বলে দিই, কনজারভেটিভ। অনেকেই বলবেন আমি কনজারভেটিভ যদি হই তাহলে এফডি তে রাখবো। হুম। আমাকে একটা জিনিস বলুন তো, কোন এফডি আমাকে আপনাকে 9%, 9.5% দেবে? সেদিন চলে গেছে। হ্যাঁ। আর দ্বিতীয় হচ্ছে আপনার এফডি তে, এফডির একটা প্রধান সমস্যা হচ্ছে আপনি কিন্তু এফডির, একটা এফডি ভাঙলে আপনার পেনাল্টি লাগে, আপনার ইন্টারেস্ট কমে যায়। এবং মিউচুয়াল ফান্ডে কি হয়, আপনি ধরে নিন কেউ 50 লাখের মিউচুয়াল ফান্ড রেখেছে, ডেট ফান্ডে, সে ধরে নিন একদিন চাই, বললো আমার 25,000 টাকা দরকার, সে কিন্তু খালি 25,000 টাকাই বের করতে পার কেড়ে করে নিতে নিতে পারবে। পারে, ঠিক কথা। কি যে আছে তার কিচ্ছু প্রবলেম হবে না। আপনি না। চেষ্টা করুন মিউচুয়াল এফডি তে করার। আপনি যদি ধরে নিন 50 লাখ এফডি করতে যান এবং 1-1 লাখের করতে যান, 50 খানা এফডি করতে হবে আপনাকে। হুম। এবং সেই 1 লাখটা ভাঙলেও সেই 1 লাখটা কিন্তু পুরো ভাঙতে হবে। হুম।
তাই না? তো তাই জন্য এই, যদি কেউ বলেন যে কনজারভেটিভ, তাহলে আমি মিউচুয়াল ফান্ড করবো কেন? একটাই প্রশ্ন, আপনি 9.5% পাবেন এফডিতে? যদি পান, খুব ভালো, ওখানে যাবেন, নো প্রবলেম। তো এই হচ্ছে আরো আমার একটা বক্তব্য। স্যার, আরো একটা অবজারভেশন হয়তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইবো, আপনি নিশ্চয়ই জানেন। সেটা হচ্ছে আপনার এফডিটা ম্যাচিওর করুক বা না করুক, আপনার ইন্টারেস্টের উপর কিন্তু টিডিএস কেটে যাবে। এটা কিন্তু প্রত্যেক বছরের একটা সিনারি। হ্যাঁ, ওটা যতক্ষণ না বোধহয় আপনি ওই আপনার 60 বছরের উপর ওই 15G 15H দিলে হয় না, টিডিএস কাটে না। ষাট আমি বছরের নিচে মানে তাদের আমি জন্য। নর্মাল ক্ষেত্রে বলছি আর কি। হ্যাঁ, মানে নর্মাল ক্ষেত্রে হবে। আমি নর্মাল ক্ষেত্রে আপনি টিডিএস এফডির কাটবে টাকা এবং কিনুন তারপর বা না রিটার্নের কিনুন। পর আপনি ফেরত পাবেন আর কি, সেটা হ্যাঁ, 1 বছর পর। হ্যাঁ, হ্যাঁ, আইটি রিটার্ন না করলে আপনি সেটা ফেরত পাচ্ছেন না। এক নাম্বার। দু নাম্বার হচ্ছে, আপনি মিউচুয়াল ফান্ড যে কোনো সময় যতটুকু দরকার তুলতে পারেন, আপনার তার জন্য কোনো পেনাল্টি লাগবে না। যদি বড় অ্যামাউন্ট না তোলেন একসঙ্গে, তাহলে আপনার সেই টাকাটার উপর বোধহয় লং টার্ম বা শর্ট টার্ম ক্যাপিটাল গেইনের ট্যাক্সটা লাগছে না। ফলে এই একটা বড় ফেসিলিটি আছে আপনার কাছে। দ্বিতীয় কথা, আপনি সাধারণ এফডির তুলনায় এখন অনেক বেশি একটা রিটার্ন জিনিস, পাচ্ছেন। আমি কিন্তু ট্যাক্স বিশেষজ্ঞ নই, তবে লং টার্ম শর্ট টার্ম ক্যাপিটাল গেইনস কিন্তু সবেতেই লাগে আজকাল। তো এই শর্ট ওকে। টার্ম ক্যাপিটাল গেইনস লাগবে, লং টার্ম ওটা সবের উপর প্রযোজ্য, এটা নয় যে ডেটে প্রযোজ্য। আচ্ছা। তো ফলে আমার মনে হয় যেটা, মানে আপনি যদি আপনার ইনভেস্টেড বা ওই বছরে একটা 1,25,000 টাকার একটা ক্যাপ আছে প্রবাবলি, হ্যাঁ। তো সেটা যদি ক্রস না করে প্রবাবলি আপনারা ট্যাক্সের হাত থেকে খানিকটা হলেও বেঁচে যাবেন। মানে সম্ভাবনা থেকেই যায় বেঁচে যাওয়ার। তাহলে আপনি বেশি রিটার্ন পাচ্ছেন, আপনার একটা এক্সট্রা কোনো পেনাল্টি লাগছে না, আপনাকে এটার জন্য আলাদা করে আইটি রিটার্ন ফাইল করতে হচ্ছে না যে আপনার হকের টাকা যে আটকে রেখেছে ডিডিএস বাবদ সেটা ক্লেম করার জন্য। তাহলে আপনি 5% আলটিমেটলি গিয়ে দেখবেন 5% পাচ্ছেন আপনি। 5, 5.5% কি হবে? আপনি তো এটা ম্যাচে মানে ইয়ে করতে পারবেন না। এটা গেল একদম যারা কি বলবো, যারা আহ, ভাবেন যে যারা টাকার পোঁটলা নিয়ে একদম উপরে চলে যাবে, মানে এছাড়া অন্য কিছু হতে পারে না, তাহলে তারা ওই পোঁটলাটা নিয়ে যাবেন খালি, টাকা নিয়ে যেতে হবে না। এক। দু নাম্বার হচ্ছে, যারা পাহাড়ে চড়তে গেলে বমি হয়, যারা জানলার পাশে বসতে হয়, লেবুর পাতার গন্ধ শুকতে হয়, কমলা লেবুর লজেন্স খেতে হয়, তাহলে তারা কিন্তু পাহাড়ে যাওয়ার সময় একটি করে অ্যাবোমিন বা একটি হালকা ডোজের একটি অ্যান্টি ডিপ্রেসেন্ট খেয়ে আপনারা বাসে বা গাড়িতে উঠবেন। এটা হচ্ছে নিয়ম। তাহলে যারা অ্যাগ্রেসিভ আর মডারেট, মানে যাদের ইয়েতে রিস্ক প্রোফাইলিং এ আসছে, তারা কিন্তু ওই জানলার পাশে বসা পাহাড়ে ওঠা যে ভার্টিগো যুক্ত যে ব্যক্তি যিনি আছেন, যিনি দেখলেই যার ঢাল ঢাল বমি করে বাসের গা ভাসি বা গাড়ির গাটি ভাসিয়ে দিচ্ছেন, তার মতো অবস্থা হবে। ঠিক আছে? ফলে আপনারা রোলার কোস্টার রাইড যদি আপনার সহ্য না হয়, যদি আপনি পাহাড়ে চড়তে গিয়ে খাদ দেখে আপনার বমি পায়, তাহলে আপনি অত চড়াই উতরাই সহ্য করবেন কি করে? কার্টুন দেখেছেন তো? কার্টুনে দেখবেন যখন কোনো পাহাড় আঁকা থাকে, একটা কোনো গাড়ি যদি পাস করে, দেখবেন গাড়িটা পাহাড়ের উপর থেকে নিচে নামে, উপর থেকে নিচে নামে, উপর থেকে নিচে নামে। এটা তো আর মানে বাস্তব ক্ষেত্রে তো হয় না, ওটা কার্টুন। তার কথা হচ্ছে, বাস্তব ক্ষেত্রে ওটা তখনই হয় যখন ওটা শেয়ার মার্কেটে যায়। শেয়ার মার্কেটে কিন্তু এরকম ঘুরিয়ে ঘুরিয়ে ওঠার কোনো জায়গা নেই, এরকম উঠবে, এরকম নামবে, আবার উঠবে, আবার নামবে। তো ফলে আপনার যদি বমি করার রোগ থাকে, তাহলে আপনি, আমার বলবো যে আপনি একটুখানি মালভূমি ঘুরুন, আপনি সমুদ্রের তট ঘুরুন, আপনি সমভূমিতে ঘুরে বেড়ান, কোনো অসুবিধা নেই, তবে পাহাড়ে উঠবেন না প্লিজ। তাহলে মডারেট যারা আছেন তারা মডারেটই থাকুন, যারা অ্যাগ্রেসিভ, যারা মনে করেন আমরা ট্রেকিং করতে পারবো, তারা আপনারা এভারেস্টের বেস ক্যাম্পে যান, কোনো সমস্যা নেই। কিন্তু যারা যেতে পারবেন না, তারা দয়া করে যাবেন না কেন। এটা জনস্বার্থে প্রচারিত। তা আপাতত এই পর্যন্তই। যে, সবচেয়ে, দেখুন, সবচেয়ে মজার জিনিস হচ্ছে মডারেট এবং অ্যাগ্রেসিভ পোর্টফোলিও পার্থক্য কি? ইনভেস্টমেন্ট ডাবল হচ্ছে 1 বছরের বেশি কম। হুম, 1 বছরে কি হয়? আপনি মনের শান্তিটা বিঘ্নিত কেন করবেন ওই 1 বছরের জন্য? হুম। ওই তখন আপনার অবস্থা মুকুলের মতো হয়ে যাবে। মুকুলের মা যে যিনি খুব দুঃখ করে বলেছিলেন, চোখে ঘুম নেই, মুখে হাসি নেই। তাহলে আপনাদের অবস্থা ওরকম মুকুলের মতো করে কি হবে? জাতিস্বর ছিল, সেজন্য এই অবস্থা হয়েছিল। আপনারা তো জাতিস্বর হতে পারবেন না। সমস্যাটা সত্যজিৎরা আপনাদের সিনেমা বানাবেন না, সেই সম্ভাবনা শেষ। 92 সালেই শেষ হয়ে গেছে। তো ফলে আপনারা বেকার কেন? দরকার নেই তো। যেরকম আছে তখন আমরা বললাম আমরা জনস্বার্থে আজকে একটু প্রচার করি। তো আপনারা সাধারণ, মানে সাধারণ বলতে আমরা আপনারা সবাই সাধারণ, আমরা অসাধারণ কিছু নই। তবে যেটা জনস্বার্থে প্রচারিত, তারা আপনাদের স্বার্থেই আমরা প্রচার করছি। তো দয়া করে প্রচারণাটা শুনবেন, এবং আপনার মনে হয় আপনারা এই
মনের শান্তি, চোখের আরাম সবটাই আপনাদের হবে। আপাতত এই পর্যন্তই, পরের পর্বে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। নমস্কার। নমস্কার, ধন্যবাদ। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।